ছোট্ট একটু টিপস আর বুদ্ধি আমাদের মহিলাদের যদি জানা থাকে না, সংসারের যে কোনো কাজ আমরা খুব সহজেই করে নিতে পারি। এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি যদি টিপসগুলি অ্যাপ্লাই করেন, দেখবেন আপনাদের প্রত্যেক দিনের কাজ কিন্তু খুব সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ টিপস আমরা দেখে নিই। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে, অনেক সময় দেখা যায় বাচ্চারা দেয়ালে এইভাবে নানা রকম ছবি আঁকে, দাগ করতে থাকে। বাচ্চাদেরকে সবসময় বকাঝকা করা যায় না। কোনো রকম ঘষাঘষি ছাড়াই ফার্নিচার থেকে আমরা কিভাবে এই দেয়ালের দাগ তুলে পরিষ্কার করতে পারি। দেয়াল ফার্নিচারের আমাদের দেয়ালও নষ্ট হবে না, সময়ও লাগবে না, খাটনিও করতে লাগবে না। আমাদের প্রত্যেকের বাড়িতেই টুথপেস্ট থাকে। যে কোনো টুথপেস্ট সামান্য পরিমাণে একটু দিয়ে দিন। তারপর আঙুলের সাহায্যে এইভাবে ঘষতে থাকুন টুথপেস্ট দিয়ে। দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাদের দাগটা উঠে আসবে। দেয়াল বা ফার্নিচার কোনো কিছুই নষ্ট হবে না, আপনাদের অনেকটা সময় ধরে খাটনিও করতে লাগবে না। এইভাবে কিছু সময় ঘষে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিচ্ছি ভেজা একটি কাপড়। কাপড় দিয়ে আমি মুছে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর পরিষ্কার হলো। অনেক সময় কি হয়, এই যে ছোট মাছ আমরা যখন ভাজতে নিই না, দেখা যায় ছোট মাছগুলো কড়াইতে লেগে যায়, তা না হলে ছোট মাছ ভেঙে টুকরো হয়ে যায়। ছোট মাছ যখনই ভাজবেন আপনারা এই ছোট্ট টিপসটি ফলো করতে পারেন। ছোট মাছ দেখবেন কড়াইতে লাগবে না, গায়ে গায়েও লাগবে না, এমনকি মাছগুলো আপনাদের ভাঙবেও না। যখন আপনারা ছোট মাছের মধ্যে নুন হলুদ মাখবেন, তখনই এই কাজটি আপনাদের করতে হবে। এখানে দেখুন আমি মাছটার মধ্যে খুব ভালো করে নুন হলুদ মেখে নিলাম। এবার আমি কি করব, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো ময়দা। এখানে ময়দা বা আটা আপনারা নিয়ে নিতে পারেন। ময়দা বা আটা মাছের গায়ে যদি এইভাবে একটু লাগিয়ে নিয়ে তারপর আপনারা মাছটাকে ভাজেন, দেখবেন মাছটা খুব সুন্দর ভাজা হবে, এমনকি মাছটা আপনাদের গায়ে গায়েও লাগবে না। আমি এইভাবে ভালো করে ময়দা নুন হলুদ মাখার সময় একটু মেখে নিয়েছি। এবার দেখুন আমি কড়াইয়ের তেলটা গরম করে নিয়েছি। তেলের মধ্যে মাছগুলো দিয়ে আমি আপনাদের ভেজেও দেখাবো। মাছগুলো কত সুন্দর দেখুন ওলটপালট করা যাচ্ছে। এখানে মাছগুলো কিন্তু আমার সবগুলো গোটা রয়েছে, এমনকি ভাঙেনি। তাই যারা ছোট মাছ ভেঙে যায় যাদের, এই টিপসটি ফলো করবেন। ছোট মাছ ভাঙবেও না, গোটা থাকবে। সবগুলো মাছ দেখুন গোটা রয়েছে, গায়ে গায়েও কিন্তু লাগেনি। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়গুলো থাকে, অনেক সময় কি হয়, হয়তো সেলাই খুলে যায় বা কোথাও ছিঁড়ে যায়, বড় হয়ে যায়, আমাদের সেলাই করার প্রয়োজন পড়ে। অনেক সময় আমাদের বাড়িতে কম বেশি অনেকেরই সেলাই মেশিন থাকে না, তখন আমরা কি করি, হাত সুই দিয়ে সেলাই করে থাকি। আর হাত সুই দিয়ে সেলাই করলে অনেক সময় কি হয়, মোটা জায়গায় ঢুকতে চায় না, বা দেখা যায় সুইয়ে কোনো কারণে হয়তো জং ধরা রয়েছে। তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়, বা হাতের কাছে হয়তো অন্য কোনো হয়তো সুচ নেই, তখন আমরা এই একই সুচ দিয়ে সেলাই করতে খুব অসুবিধা হয়। এরকম সময় এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই পিলার থাকে বা আলু চুলনি যাকে বলে, সেটা নিয়ে নেবেন। তার মধ্যে সুচটাকে কয়েক সেকেন্ড একটু ঘষে নিন, ধার হয়ে যাবে। তারপর আপনারা খুব সহজে মোটা জায়গায় সেলাই করে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। আর দেখবেন সূচের জংও চলে যাবে দূরে, আর সূচটার মুখটাও খুব ছুঁচলো হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। তাছাড়াও আরও একটি টিপস শেয়ার করব সেফটি পিন নিয়ে। আমাদের বাড়িতে যে সেফটি পিন থাকে, অনেক সময় বড় সেফটি পিনের মাথা দেখবেন ছুঁচলো হয় না, ভোঁতা হয়। আর আমরা বড় সেফটি পিন দিয়ে যখন কোনো জামা কাপড় পিন আপ করতে যাই, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। দেখা যায় বড় সেফটি পিনের মাথা ভোঁতা হওয়ার কারণে মানে জামা কাপড়ের মধ্যে ঢুকতে চায় না। ব্লাউজের মধ্যে অনেক ব্লাউজে জরির কাজ করা থাকে বা শাড়িতে জরির কাজ করা থাকে, সেক্ষেত্রে ভোঁতা হলে বারবার আটকে ধরে বা জং ধরা থাকলে সেক্ষেত্রেও আপনারা এই ধরনের আলু চুলনি নিয়ে নিন। আলু চুলনির মধ্যে সেফটি পিনটাকে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু ঘষে নিন। এইভাবে একটু ঘষে নিলেই দেখবেন সেফটি পিনের মধ্যে জংও চলে যাবে, বা সেফটি পিনের মাথাটা যদি ভোঁতা থাকে সেই মাথাটাও ছুঁচলো হয়ে যাবে। এমনকি খুব সহজেই কিন্তু আপনারা পিন আপ করতে পারবেন। ভালো লাগলে ছোট ছোট টিপসগুলি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। হচ্ছে সূচে অনেক সময় সুতো পরাতে গেলে আমাদের অনেকেরই খুবই কষ্টের মধ্যে পড়তে হয়। তাই ছোট্ট সূচে খুব সহজেই সুতো পরিয়ে নিতে পারবেন সেকেন্ডের মধ্যেই। আমাদের বাড়িতে যে টুথপেস্ট থাকে, যে কোনো কালারের টুথপেস্ট, সাদা কালার বা যে কোনো কালারের টুথপেস্ট সুতোর মাথাতে এইভাবে একটু লাগিয়ে নিন। টুথপেস্ট লাগালে দেখবেন সুতোর মাথাটা শক্ত সোজা হয়ে থাকবে। এর ফলে খুব সহজেই আপনারা সূচে সুতো পরাতে পারবেন। আর সূচে সুতো পরাতে গেলে সুতোর মাথা নড়াচড়া করবে না। এর ফলে দেখবেন সুতোটা সহজেই সূচের মধ্যে ঢুকে যাবে। এই দেখুন ছোট্ট সূচ কিন্তু নিয়েছে, কত সহজেই সুতোটা এখানে আমি পরিয়ে নিতে পারলাম। ভালো লাগলে ট্রাই করে দেখবেন।
আমরা অনেক সময় কলা নিয়ে আসি, দেখা যায় পলিথিনের মধ্যে ভরে রেখে দিই, আর কলাগুলো এরকম কালো হয়ে যায়, পচতে শুরু করে। তাই কলা কখনোই পলিথিনের মধ্যে রাখবেন না। দেখুন কি করতে হবে, কলাগুলোকে এইভাবে আমাদের যে কলার পলিথিন থাকে তার মধ্যে এইভাবে মানে আটকিয়ে নিয়ে কোনো জায়গায় ঝুলিয়ে রাখলে হাওয়া বাতাস লাগবে, কলাগুলো পচবে না, অনেক দিন পর্যন্ত টাটকা ফ্রেশ থাকবে। আমাদের বাড়িতে যে এই ধরনের বিস্কুটের প্যাকেট নিয়ে আসি, অনেক সময় কি হয়, বিস্কুটের প্যাকেট কৌটোয় ঢালার পরে বেশ কিছুটা প্যাকেট থেকে যায় বা কোথাও নিয়ে যাওয়ার হয়। এইভাবে হাওয়া বাতাস ঢুকলে বিস্কুট বা চানাচুর জাতীয় খাবারগুলি খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। তাই এখানে আমি একটি খুন্তি গরম করে নিয়েছি। খুন্তিটাকে এইভাবে, যেখানে প্যাকেটটা কাটা সেই জায়গাটায় গরম খুন্তিটাকে এইভাবে কিছু সময়ের জন্য যদি ধরি, অবশ্যই একটু গরম করে নেবেন, তাহলেই দেখবেন জায়গাটা আপনাদের সিল হয়ে যাবে, কোনোভাবেই আর হাওয়া বাতাস ঢুকবে না, এমনকি প্যাকেটে থাকা জিনিসটাও আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন, নরম হবে না, নষ্টও হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে পেনের ঢাকনা থাকে, অনেক সময় পেনের ঢাকনাগুলো আমরা পেনের কালি শেষ হয়ে গেলে ফেলে দিই, ভুলেও ফেলবেন না। অনেক সময় অনেক জামা কাপড় থাকে, দেখা যায় আমাদের হয়তো এক্সট্রা কোনো ক্লিপ থাকে না, আর এইভাবে দড়িতে জামা কাপড় মেললে ক্লিপ না দিলে কিন্তু হাওয়ায় পড়ে যায় আর নোংরা হয়ে যায়। সেক্ষেত্রে অনেক জামা কাপড় যদি আপনাদের কাচার হয়, তখন আপনারা এইভাবে পেনের ঢাকনাগুলোকে ক্লিপের কাজে ব্যবহার করতে পারেন। দেখুন জামা কাপড়ের ওপরে দিয়ে দিয়েছি, হাওয়া বা যাই চলুক না কেন জামা কাপড় কিন্তু দড়ির থেকে নেমে যাবে না। ভালো লাগলে ট্রাই। গরম ডিমের খোসা ছাড়াতে অনেক সময় আমাদের অনেকটা সময় লেগে যায়। ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে ডিমে হাত দেওয়া ছাড়াই আমরা খুব সহজেই গরম ডিমের খোসা খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারি। দেখতেই পাচ্ছেন এখানে আমার জলের থেকে কিন্তু ধোঁয়া উঠতে শুরু করেছে। চলুন কিভাবে ডিমের খোসা ছাড়িয়ে নিই হাত লাগানো ছাড়াই দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে আমি যে জলটা আছে ডিমের, সেই জলটাকে দেখুন আমি ঢেলে নিলাম। এবার কি করব, যে পাত্রে ডিমটা, সেই পাত্রে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ডিমের পাত্রটাকে এইভাবে বেশ কিছু সময় নাড়িয়ে নেব। এতে কি হবে, ডিমটা একটার সঙ্গে একটা বাড়ি খাবে, যার কারণে দেখবেন খুব সহজেই গরম ডিমের মধ্যে হাত দেওয়া ছাড়াই ছাড়িয়ে নিতে পারবেন। অনেক সময় ডিমের খোসা ছাড়ানোর জন্য জলে দিতে লাগে, ডিম ঠান্ডা করতে লাগে, কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। এই দেখুন, দেখতে পাচ্ছেন ডিম কিন্তু আমার এখানে খোসার সঙ্গে উঠে উঠে নষ্টও হয়নি, আর কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেল। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে, এখানে দেখুন আমি একটি জলের বোতল নিয়ে নিয়েছি। এই যে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটি জলের বোতল। জলের বোতলটাকে আমি এখানে কাঁচির সাহায্যে এইভাবে দেখুন কেটে নিচ্ছি। এখানে যে কোনো জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল আপনারা এইভাবে কেটে নিয়ে নেবেন। আপনাদের যতটুকু প্রয়োজন দেখুন, মাঝখান থেকে এইভাবে কেটে আবারও বেশ কিছুটা অংশ আমি এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে দেখুন কাঁচির সাহায্যে এখানে আমি বেশ কিছুটা অংশ বোতলের কেটে নিলাম। আর কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় হয় আমরা যখন শাক কাটি, বিশেষ করে দেখা যায় এইভাবে হাতের মুঠো করে শাক কাটলে আমাদের অনেকেরই না হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হাতের মুঠো করে শাক ধরার থেকে আপনারা এইভাবে বোতলের একটি অংশ কেটে নিন, তার মধ্যে আপনারা শাকটাকে এইভাবে ভরে নিন। আর এইভাবে ভরে নিয়ে কিন্তু দেখুন হাতের মুঠো ধরলে বারবার খুলে যায়, খুলেও যাবে না, সেই সঙ্গে আরও একটি সুবিধা হবে, আপনাদের হাত কেটেও যাবে না। দেখুন এইভাবে আমার হাতটা কিন্তু অনেকটাই দূরে রয়েছে, ওপরে রয়েছে বোতলের অংশটা। কত সহজেই আমরা এখানে শাকটাকে কেটে নিতে পারছি। যখন সামনের অংশটা কাটা হয়ে যাবে, তখন আবার আমরা কি করব, পেছন দিকের এই অংশটাকে ঠেলে আবার সামনের দিকে বাড়িয়ে দেব। এইভাবে আমাদের শাকটাকে কেটে নিতে হবে। যারা নতুন গৃহিণী, আশা করছি এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন, দেখবেন খুব সহজেই শাকটাও কেটে নিতে পারবেন, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। প্রত্যেকের জন্য বলছি না, যারা পারে না তারা এই টিপসটি কিন্তু ফলো করে খুব সহজেই শাক কাটতে পারে। আমরা যখন এই ধরনের বাসনগুলো কিনে নিয়ে আসি, বিশেষ করে নতুন এই বাসনের মধ্যে কিন্তু স্টিকার লাগানো থাকে, আর এই যে এই বাসনের স্টিকারটা সহজে কিন্তু তোলা যায় না, দেখা যায় অনেকটা সময় ধরে টানাটানি করতে লাগে। আর যদিও টানাটানি করে তোলার পর আঠার একটা দাগ কিন্তু থেকে যায়, আর এই যে আঠার দাগটা রয়েছে না, এই আঠার দাগটা কালো হয়ে যায়, যেটা ভীষণ বাজে লাগে। তাই একটি কাজ আপনারা করতে পারেন। কি করতে হবে দেখুন, গ্যাসের ওপর কয়েক সেকেন্ডের জন্য আপনারা এইভাবে ধরবেন, অনেকটা সময় নয়, কয়েক সেকেন্ডের জন্য
গ্যাসের ওপর বাসনটাকে হালকা করে একটু ধরবেন, তারপর চামচ দিয়ে এইভাবে টান দেবেন, দেখবেন খুব সহজেই আপনাদের এই স্টিকারটা উঠে আসবে। আর আঠার কোনো রকম দাগ কিন্তু বাসনে হবে না। এই দেখুন আমার পাত্রের থেকে স্টিকারটা কত সহজেই তুলে ফেলতে পারলাম, আর এখানে কিন্তু কোনো রকম আঠার দাগ নেই। ভালো লাগলে টিপসটি ট্রাই করে আপনারাও দেখবেন। অনেক সময় দেখা যায় এই ধরনের যে ছোট মাছগুলো হয় না, ছোট মাছ কাটতে আমাদের অনেকটা সময় লেগে যায়। আর এই ধরনের ছোট মাছ খাওয়া স্বাস্থ্যের জন্যও ভালো, আর সময় লাগবে না, খুব দ্রুত তাড়াতাড়ি কেটে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে নারকেলের মালা থাকে, এই ধরনের নারকেলের মালা কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু নিয়ে আসি। আর নারকেল নিয়ে আসি, এই মালাগুলোকে ফেলে না দিয়ে মালার গাটা দেখবেন অমিশ্রণ হয়। ছোট মাছ এইভাবে 1 থেকে 2 বার একটু ঘষে নেবেন, সেকেন্ডের মধ্যেই দেখবেন ছোট মাছের আঁশ পরিষ্কার করে নিতে পারবেন। সময় খুব কম লাগে আর খুব দ্রুত তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়ানো হয়ে যায়। দেখুন 1 সেকেন্ডও লাগছে না, এক একটা করে মাছের আঁশ এখানে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিতে পারছি। দেখুন এইভাবেই কিন্তু আমি মাছের আঁশটা কত সহজেই ছাড়িয়ে নিচ্ছি। তারপর ছোট মাছ কাটার জন্য কোনো রকম বটির আপনাদের ছুরির প্রয়োজন পড়বে না। এই ধরনের ছোট্ট একটি কাঁচি নিয়ে নিন। এই দেখুন ছোট্ট একটি কাঁচির সাহায্যেই আপনারা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি মাছের ডানা, মাছের লেজ কেটে মাছের পেটের নোংরাটাও বের করে নিতে পারেন। খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের এখানে ছোট মাছ কাটা হয়ে যায়। তাছাড়াও যদি চান অল্প সময়ের মধ্যে মাছ কাটতে চাবেন, এইভাবে একসঙ্গে আপনারা 7-8টা মাছ নিয়ে নারকেল মালা দিয়ে এইভাবে ঘষতে থাকুন, তাহলেও দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। আশা করছি টিপসটি যদি অ্যাপ্লাই করেন, ছোট যে কোনো মাছের আঁশ আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়িয়ে পরিষ্কার করে নিতে পারবেন। এতে আপনাদের সময় কিন্তু অনেকটাই বেঁচে যাবে। ভালো লাগলে ট্রাই করবেন। একটি পাত্রের মধ্যে এখানে আমি 2 চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম ডিটারজেন্ট পাউডার। এরপর 1 চামচ পরিমাণ মতো নিয়ে নিচ্ছি নুন, 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা। খুব ভালো করে সবগুলো উপকরণ আমাদের এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এখানে মিশ্রণটা তৈরি করতে হবে। সুগন্ধের জন্য এখানে আমি একটু কমফোর্ট ব্যবহার করছি, এতে খুব সুন্দর একটি মিষ্টি গন্ধ হবে। কোনো রকম এখানে জলের ব্যবহার কিন্তু করব না। খুব ভালো করে এটাকে দেখুন মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পর আমাদের বাড়িতে যেই ধরনের খালি ভেসলিনের কৌটো থাকে, এখানে একটি ভেসলিনের কৌটো আমি নিয়ে নিয়েছি। ভেসলিনের কৌটোর মধ্যে এইভাবে মিশ্রণটা ভরে নিচ্ছি। বাকি মিশ্রণটাকেও রেখে দেব, বা আপনারা কোনো অন্য কৌটোও নিতে পারেন, যে কৌটোগুলি একটু পাতলা ধরনের হয় সেই কৌটো ব্যবহার করবেন। এরপর কি করব, ভ্যাসলিনের কৌটোর মুখটা আটকে নেব, এমনকি কৌটোর গায়ে ছোট ছোট করে আমাদের এখানে অনেকগুলো ছিদ্র করে নিতে হবে। অনেকগুলো ছিদ্র এইভাবে ছোট ছোট করে আমি ছিদ্র করে নিলাম। এবার এটাকে কোথায় কি কাজে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে কোমোড থাকে, কোমোডের ফ্লাশ বক্সে এটাকে আপনারা দিয়ে দিন। যখনই ফ্লাশ করা হবে, এই জলের সঙ্গে এই মিশ্রণটাও মিশবে। এর ফলে কোমোডটা দেখবেন হাত লাগানো ছাড়াই কিন্তু পরিষ্কার থাকবে। রোজ রোজ পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। শুধু পরিষ্কার নয়, জীবাণুমুক্ত সুগন্ধিত থাকবে আমাদের বাথরুম কোমোড। আমাদের বাড়িতে যে কন্টেনারের ঢাকনাগুলো থাকে, একটি ঢাকনা আমি চৌকো করে এখানে কেটে নিয়েছি। তারপর সেই কন্টেনারের ঢাকনার 2 সাইডে এইভাবে আমি বেশ কিছুটা অংশ দেখুন কেটে নিচ্ছি। একটু বেশি লম্বা করেই কাটতে হবে। এইভাবে আমার কাটা এখানে হয়ে গেছে। কি করব, এটা যেটা কেটে নিলাম সোজা করে নিচ্ছি। সাইড থেকে এইভাবে আমি কিন্তু সেলো টেপ লাগিয়ে নিলাম। অনেক সময় আমাদের দরজার যে স্ট্যান্ডটা থাকে সেটা হয়তো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এই ধরনের আপনারা একটি কন্টেনারের ঢাকনাকে কেটে খুব সহজে স্ট্যান্ড তৈরি করে নিতে পারবেন। সেলো টেপটাকে মেজোর সঙ্গে এইভাবে আটকে দেব, বা আপনারা ডবল টেপের সেলো টেপও ব্যবহার করতে পারেন। দরজা এইভাবে রাখলে সহজে দেখবেন দরজাটা আর জোরে জোরে বন্ধ হবে না, খুলবে না, একটা জায়গায় ফিক্সড হয়ে থাকবে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে কিন্তু ভুলবেন না। অনেক সময় রুটি করতে ব্যালন চাকি প্রয়োজন পড়ে, বা হাতের কাছে ব্যালন চাকি না থাকলেই
দুটো থালার সাহায্যেই আমরা এইভাবে রুটি তৈরি করে নিতে পারি। একটি থালার ওপরে রুটি তৈরি করা লেচি রেখে আরেকটি থালা দিয়ে গোল করে এইভাবে ঘোরালেই খুব সুন্দর পারফেক্ট রুটি আমাদের তৈরি হয়ে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের ভারী ভারী কম্বলগুলো থাকে, এই কম্বলগুলো যখন শীত শেষ হয়ে যায় এটাকে আমরা তুলে রাখি, কিন্তু তার আগে আমাদের পরিষ্কার করতে লাগে। অনেক সময় জল দিয়ে বাড়িতেই যদি আমরা কাচি, কম্বলগুলো খুব ভারী হয়ে যায়। আর যদি আমরা কম্বলগুলো লন্ড্রিতে দিই, অনেকটা টাকা পয়সাও খরচা হয়। তাই কোনো রকম জল দিয়ে ধোয়া ছাড়াই কিংবা কোনো রকম লন্ড্রিতে টাকা খরচা ছাড়াই, রোদে দেওয়া ছাড়াই কম্বলটাকে কিভাবে পরিষ্কার করে নিতে পারবো আমাদের বাড়িতে যে এই ধরনের প্রেসার কুকারের ঢাকনা থাকে তার সাহায্যে। সবার প্রথমে এখানে আমাদের একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ মতো খাবার সোডা বা বেকিং সোডা। সেই সঙ্গে এখানে আমি 2 চামচ পরিমাণ মতো নিয়ে নিচ্ছি পাউডার। যে কোনো সুগন্ধিত পাউডার এখানে আপনারা ব্যবহার করতে পারেন। কি করব দেখুন, এইভাবে আমাদের খাওয়ার সোডা আর পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এই দুটোকে উপকরণ আপনারা মিশিয়ে রেডি করে নিন। তারপর আমরা এটাকে সাইডে রেখে দেব। এখানে আমি একটি পুরনো চা ছাঁকনি নিয়েছি। চা ছাঁকনি কেন ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের যে কম্বলটা রয়েছে, সবার প্রথমে কম্বলটাকে কোনো জায়গায় সমান করে বিছিয়ে নিতে হবে। আপনারা চাইলে কম্বলটাকে আপনারা মেঝেতেও বিছিয়ে নিতে পারেন পরিষ্কার জায়গায়, কিংবা বিছানায়ও এই কাজটি করতে পারেন। আমি এখানে মেঝেতেই কম্বলটাকে ভালোভাবে বিছিয়ে নিয়েছি। যে মিশ্রণটা তৈরি করেছিলাম চা ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম। চা ছাঁকনি দিয়ে খুব ভালো করে সব জায়গায় মিশ্রণটা দিয়ে দিতে হবে। হাত দিয়ে দিলে অনেক জায়গায় কম বেশি হয়, তাই চা ছাঁকনি ব্যবহার করলে দেখবেন সব জায়গায় সমানভাবে মিশ্রণটা দেওয়া হয়। এতে কিন্তু সব জায়গায় সমানভাবে মিশ্রণটা আমাদের যাবে। খুব ভালো করে আমি সব জায়গায় মিশ্রণটা দেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে একটু ডলে নিলে কি হবে, অবশ্যই উল্টো দিক করে ডলবেন, যাতে কম্বলের যে সুতোগুলো আছে সুতোর ভেতরে যেন খাবার সোডা পাউডারের মিশ্রণটা ঢোকে। খাবার সোডা ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করতে ভীষণ সাহায্য করে। পাউডার যে কোনো বাজে দুর্গন্ধ দূর করবে। খুব ভালো করে হাত দিয়ে এইভাবে কম্বলের ভেতরে মিশ্রণটাকে আমাদের ঢুকিয়ে নিতে হবে, ঢুকিয়ে দিতে হবে। তারপর আমরা কম্বলটাকে এইভাবে 5-6 মিনিটের জন্য রেখে দেব, যাতে নোংরা জীবাণু ব্যাকটেরিয়া খুব সহজেই দূর হয়। 5-6 মিনিট পর হাত দিয়ে আবারও এই খাবার সোডা বা পাউডারটাকে এইভাবে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতে হবে। আপনারা চাইলে এখানে একটি লাঠির ব্যবহারও করতে পারেন, হালকা একটু বাড়ি দিয়ে দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপর একটি লিকুইড জল তৈরি করতে হবে। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি গরম জল, আর এখানে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল নয়। জলের মধ্যে 1 পাতা আমি দিয়ে দিলাম শ্যাম্পু। সুগন্ধের জন্য আমি এখানে কমফোর্ট ব্যবহার করছি। কমফোর্ট না থাকলে যে কোনো পারফিউম একটুখানি স্প্রে করে দেবেন। গরম জলের সঙ্গে এখানে খুব ভালো করে শ্যাম্পু আর কমফোর্টটাকে আমরা মিশিয়ে নেব। এখানে কিন্তু গরম জল নিতে হবে, ঠান্ডা জল নিলে কিন্তু হবে না। তারপর আমরা কি করব, মিশ্রণটা এখানে দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে। আমাদের বাড়িতে যে পুরনো কাপড় থাকে, পরিষ্কার দেখে কোনো একটি কাপড় নিয়ে নিন, আর এই জলের মধ্যে কাপড়টাকে এইভাবে ডুবিয়ে নিন। কাপড়ের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটাকে আপনারা নিংড়িয়ে ফেলে দিন। তারপর একটি এই ধরনের ঢাকনা বা প্রেসার কুকারের ঢাকনাও ব্যবহার করতে পারেন, নিয়ে নেবেন। কাপড়টাকে এইভাবে বিছিয়ে নিয়ে ঢাকনাটাকে রেখে এইভাবে খুব ভালো করে আমরা মুড়িয়ে নেব। দেখুন এটা আমাদের রেডি হয়ে গেল। যে কম্বলটাকে আমরা 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, সেই কম্বলটাকে কি করব, যেদিকে সুতো রয়েছে ঠিক তার অপোজিট সাইড বিপরীত দিকে এইভাবে ঘষে ঘষে আমাদের কম্বলটাকে পরিষ্কার করতে হবে, এইভাবে টেনে টেনে। তাহলে কম্বলের যে সুতোগুলো আছে, সুতোর ভেতরে যে নোংরা জীবাণু ব্যাকটেরিয়া আছে সেগুলো খুব সহজেই পরিষ্কার হবে। তাই এইভাবে একটু চেপে চেপে পরিষ্কার করতে হবে। আমি এখানে আপনাদের কম্বলের একটি সাইড পরিষ্কার করে দেখাচ্ছি। আপনাদের কিন্তু এইভাবে কম্বলের, যদি ডবল সেটের কম্বল হয়, কম্বলের উল্টো দিকেও এইভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখুন চারপাশ দিয়েই আমি এইভাবে কম্বলটাকে চেপে চেপে পরিষ্কার করে নিচ্ছি। কম্বলের যে বর্ডারগুলো আছে সেগুলোকেও খুব সুন্দর করে এইভাবে চেপে চেপে পরিষ্কার করে নেব। আর যখন এই কাপড়টা আমাদের নোংরা হয়ে যাবে, দেখুন কাপড়টা একদম কালো মতো স্পট পড়েও গেছে এই সাইড দিয়ে,
এটাকে কি করব, আবার যে আমরা লিকুইডটা তৈরি করেছিলাম সেই জলের মধ্যেই এই কাপড়টাকে আবার ডুবিয়ে নিতে হবে। কাপড়টাকে ডুবিয়ে নেব, যতবার পরিষ্কার করব ততবারই ডুবিয়ে নিতে হবে। কাপড়ের মধ্যে এইভাবে এক্সট্রা জলটাকে নিংড়ে নিতে হবে যাতে কোনো রকম জল না থাকে। আবারও আমি এখানে ঢাকনাটা দিয়ে এইভাবে আটকে নিচ্ছি। তারপর পুরো কম্বলটাকে আবারও পরিষ্কার করে নেব। কম্বলের যে বর্ডারগুলো রয়েছে সেটাকেও পরিষ্কার করতে হবে। এইভাবে পরিষ্কার করার পর 10 মিনিটের জন্য পাখার হাওয়ায় বা রৌদ্রের সামনে রেখে দিন, তাহলে আপনাদের কম্বল খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে, জীবাণুমুক্ত হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমাদের ঘরে মশা মারা তেল বা কয়েল নেই, সেক্ষেত্রে মশা খুব উৎপাত শুরু করে, কামড়াতে থাকে। তাই ভিক্স আমরা যেটা বাচ্চাদের সর্দি কাশি হলে দিয়ে থাকি, সেই ভিক্স আমি এখানে নিয়ে নিচ্ছে। সামান্য পরিমাণ আমি ধূপকাঠিতে লাগিয়ে নিলাম। যে ধূপকাঠি আমরা পুজো অর্চনায় ব্যবহার করি সেই ধূপকাঠিই কিন্তু এখানে আমি নিয়েছি। ধূপকাঠিটার মধ্যে ভিক্স লাগিয়ে নেওয়ার কারণে ভিক্সের গন্ধে দেখবেন মশারা ঘরের থেকে খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। পরের টিপসটি চলুন আমরা দেখে নিই। ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই খুবই অসুবিধা হয়, তাই এই টিপসটি অ্যাপ্লাই করুন। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে টুথপেস্ট। সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন, আর টুথপেস্টটা সুতোর মাথাতে লাগিয়ে এভাবে একটু ডলে দিন। সঙ্গে সঙ্গে সুতোর মাথাটা দেখবেন শক্ত সোজা হয়ে যাবে। সুতোর মাথাটা সোজা হলে ছোট্ট সূচে সুতো পরাতে আর অসুবিধা হয় না, কারণ সুতোর মাথা নড়াচড়া করলে সূচ ঢুকতে চায় না। এই দেখুন কত সহজেই সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা ছোট্ট সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারলাম। ভালো লাগলে ট্রাই করতে ভুলবেন না। আমরা যে মিক্সার জার প্রত্যেক দিন ব্যবহার করি, অনেক সময় ছোটোটা তো রেগুলার ব্যবহার করা হয়, মাঝারি বা বড়টা অনেক সময় তুলে রাখি। তুলে রাখলে কি হয়, জ্যাম হয়ে যায়। এটা যখন ব্যবহার করতে যাই দেখা যায় ব্লেডটা মিক্সার জারের ঘুরছেই না, খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করুন। এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি সামান্য তেল। ব্লেডের মধ্যে এইভাবে আমি তেলটা লাগিয়ে এইভাবে কিছু সময় রেখে দিলেই দেখবেন যে ব্লেডটা আপনাদের ঘুরছিল না, সেই ব্লেডটা একেবারে ইজি হয়ে যাবে, এমনকি খুব সুন্দরভাবে কিন্তু ঘুরতে থাকবে। পরের টিপসটি যেটা শেয়ার করব, অনেক সময় শাক কাটতে গেলে আমাদের হাতের মুঠোতে ধরে শাক কাটতে হয়, হাত কেটে যায়। তা কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়বে না। ছুরি বটি ছাড়াই আমরা কিন্তু খুব সহজেই শাক কেটে নিতে পারি। হ্যাঁ, আমাদের প্রত্যেকের বাড়িতেই সুতো থাকে। এখানে দেখুন আমি সুতো নিয়ে নিয়েছি। সুতোটা শাকের মধ্যে এইভাবে পেঁচিয়ে নেব আর সুতোটা ধরে টান দেব। কত সহজেই আমাদের শাকটা কাটা হয়ে যাবে। ছুরি বটির কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আপনারা যতটা ঝিরিঝিরি করে শাকটা কাটতে চান ততটা ঝিরিঝিরি করেই কিন্তু শাকটাকে কেটে নিতে পারবেন। দেখুন পুরোটা শাকই কিন্তু আমি এইভাবেই কেটে নিলাম। তাই ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি উপকার পাবেন। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে শাকগুলো হয় মেথি শাক বা বেতো শাক, এই ধরনের শাকগুলোর পাতাগুলো তো আমরা নিয়ে থাকি, কিন্তু একটি একটি করে পাতা বাছতে গেলে অনেকটা সময় লেগে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে, গ্রেটারের সাহায্যেই কিন্তু আমরা খুব দ্রুত তাড়াতাড়ি শাকটার মানে পাতাগুলোকেও বেছে নিতে পারি বা শাকটাকেও বেছে নিতে পারি। ওইভাবে গ্রেটারের ছিদ্রের মধ্যে ধরে টান দিলে শক্ত অংশটা নিচে থাকবে আর নরম অংশটা ওপরে খুব সহজেই আলাদা হয়ে যাবে। এইভাবে কাজটি কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি করা যায়, কারণ আমরা অনেকেই এই মেথি শাকের পরোটা খাই, সেক্ষেত্রে পাতার প্রয়োজন পড়ে। তাই ভালো লাগলে আইডিয়া অবশ্যই ট্রাই করবেন, এতে দেখবেন আপনাদের সময় বেঁচে যাবে আর খাটনিও কিন্তু কম করতে লাগবে। দেখুন কত সহজেই এখানে আমরা কিন্তু শাকের পাতা, শাকের কচি যে ডগাগুলো সেগুলোকে বেছে নিতে পারছি। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই।
এই যে এই ধরনের সবজিগুলো পটল, ঝিঙা এগুলো যখন ছুরি-বটি দিয়ে কাটতে যাই খোসার সঙ্গে অনেকটা সবজি নষ্ট হয়। আলু ছিলনি প্রত্যেকের বাড়িতেই থাকে। আলু ছিলনির সাহায্যে খোসা ছাড়ালে খোসার মধ্যে একটু সবজি আমাদের নষ্ট হবে না, আর খুব দ্রুত তাড়াতাড়ি খোসা ছাড়িয়ে নিতে পারব। আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়ি আমরা পরি, অনেক সময় দেখা যায় শাড়ি যখন পরে কোথাও যাই আমাদের খোঁজাখুঁজি করতে লাগে ব্লাউজ কোথায় রয়েছে, সায়া কোথায় রয়েছে। তাই আপনারা এই টিপসটি ফলো করুন। শাড়ির মধ্যে সায়াটাকে এইভাবে ভেতরে ভাঁজ করে হ্যাঙ্গারের মধ্যে নিয়ে নিন। তারপর যে ব্লাউজটা আছে ব্লাউজটাকে এইভাবে ছড়িয়ে নিয়ে ব্লাউজটার ভেতরে দেখুন এইভাবে হ্যাঙ্গারটাকে ঢুকিয়ে নিন। এবার আপনারা যে কোনো জায়গায় আলমারিতে বা যে কোনো জায়গায় রাখতে পারেন। এতে কি হবে, যখন আপনারা শাড়িটা পরবেন তখন আপনাদের কিন্তু আর কোনো রকম খোঁজাখুঁজির প্রয়োজন পড়বে না যে আপনাদের শাড়ি কোথায়। আর এইভাবে যদি রাখা যায় শাড়ির সঙ্গে ব্লাউজ সায়াও থাকবে, যখন আমাদের প্রয়োজন তখন আর কিন্তু খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন পড়বে না। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। ছোটো মাছ কাটতে অনেক সময় অনেকটা সময় লেগে যায়, সেকেন্ডও লাগবে না। আপনাদের বাড়িতে যদি এই ধরনের নারকেলের যে মালাগুলো হয় সেগুলো থাকে, দেখুন ছোটো মাছের আঁশ সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারি নারকেলের এই মালা দিয়ে। আর এইভাবে যদি মাছের আঁশ ছাড়াই, একটি মাছের আঁশ 10 সেকেন্ডের মধ্যে ছাড়ানো হয়ে যাবে। এই দেখুন আমি মাছের আঁশটা 10 সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে নিলাম। আর এইভাবে ছাড়ালে আপনাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না, আর খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। আর মাছটা কাটার জন্য এখানে কোনো রকম ছুরি-বটির প্রয়োজন পড়বে না যদি আপনারা এই টিপসটি ফলো করেন। এখানে দেখুন আমি এইভাবে ঘষে ঘষেও কিন্তু নারকেল মালার ওপরটা দেখবেন অমিশ্রণ হয়, এভাবে ঘষলেও মাছের আঁশ খুব দ্রুত তাড়াতাড়ি উঠে যায়। আর আমাদের বাড়িতে যে কাঁচি থাকে, একটি কাঁচি নিয়ে নিন। কাঁচির সাহায্যে খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মাছের ডানা, কানকো, লেজ কেটে এইভাবে মাছটাকে কেটে নিতে পারেন। যারা নতুন গৃহিণী এইভাবে কাটবেন দেখবেন আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, মাছটাও খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু কাটা হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখি। একটি পাত্র নিয়ে নিয়েছি, আমি একটি পাত্রর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো হলুদ, যে হলুদ আমরা রান্নায় খেয়ে থাকি। হলুদের মধ্যে আমি আরও দুটো উপকরণ দিয়ে দেব। এখানে দেখো হলুদের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং সোডা। এখানে বেকিং সোডাটা অবশ্যই তোমরা ইউজ করো, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। খুব ভালো করে হলুদ বেকিং সোডাটা আমি মিশিয়ে নিলাম। দেখো মিশ্রণটা কিন্তু পুরোপুরি খুব ভালোভাবে মিশে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাউডার, যে কোনো পাউডার দিয়ে দিতে পারো তোমাদের হাতের সামনে যে পাউডারই আছে না কেন। পাউডারটা দিয়েও বন্ধুরা খুব ভালো করে 3টে উপকরণ আমাদের মিশিয়ে নিতে হবে। এই যে একটি মিশ্রণ আমরা তৈরি করে নিলাম বন্ধুরা, এটার সাহায্যে কিন্তু আমাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে। সংসারের কী কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই। বন্ধুরা আমাদের বাড়ির যে ফুলঝাড়ুগুলো থাকে, এই ফুলঝাড়ুগুলো তো দীর্ঘদিন ব্যবহার করার ফলে দেখা যায় নোংরা হয়ে যায়, যার কারণে আমাদের জল দিয়ে কিন্তু কিছুদিন পর পরই ধুয়ে পরিষ্কার করতে লাগে। কারণ এগুলো দিয়ে আমরা ঘর বাড়ি ঝাড় দিই, এর মধ্যেও কিন্তু নানা রকম জীবাণু থেকে থাকে। তাই জল দিয়ে ধোয়ার কারণে কিন্তু এই ফুলঝাড়ুগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর বর্তমান সময়ে কিন্তু একটা ফুলঝাড়ু কিনতে গেলে 200-250 টাকা লেগে যায়। তাই কিভাবে ফুলঝাড়ুগুলো জল না দিয়েও আমরা পরিষ্কার জীবাণুমুক্ত রাখতে পারি, যাতে ফুলঝাড়ুগুলো আমরা অনেক দিন ব্যবহার করলেও নষ্ট হবে না। এর জন্য বন্ধুরা যে মিশ্রণটা আমি তৈরি করে নিলাম, এই মিশ্রণটা দেখো খুব ভালো করে ফুলঝাড়ুর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি আমি ফুলঝাড়ুটাকে 2-3 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। 2 মিনিট পর আমি ফুলঝাড়ুটাকে এইভাবে যদি একটু ঝাড়িয়ে দিই, তাহলেই কিন্তু যে মিশ্রণটা দিয়েছি সেটা পড়ে যাবে। এর কারণে অনেক সময় হয় যে আমাদের ফুলঝাড়ুটার মধ্যে কিন্তু পিঁপড়েও ঢুকে থাকে, কারণ পিঁপড়েরা বাসা বাঁধে অনেক সময় ঘরের মধ্যে, যে আমরা খাবার টাবার ফেলি কোনো কারণে, এই ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে এর ফলে কিন্তু ঝাড়ুর মধ্যে খাবারের কণা আটকে থাকে, যার কারণে পিঁপড়ের বাসা বাঁধতে থাকে। তাই পিঁপড়ের উপদ্রব হলে সেটাও কিন্তু বেরিয়ে যাবে ফুলঝাড়ুর থেকে, কারণ আমরা এখানে দিয়েছি বেকিং সোডা পাউডার, এর গন্ধে কিন্তু পিঁপড়েও থাকবে না। সেই সঙ্গে ফুলঝাড়ুটাও কিন্তু জীবাণুমুক্ত হয়ে যাবে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এইভাবে ঝাঁকি দেওয়ার পর যে মিশ্রণটা পড়ে যাচ্ছে বন্ধুরা, এই মিশ্রণটাকে ফেলবো না। মিশ্রণটাকে আমরা কোনো কৌটোয় রেখে দিলাম, আবার ধরো 15 দিনে একদিন এইভাবে ঝাড়ুটা পরিষ্কার করে নিলাম। একবার মিশ্রণটা তৈরি করলে বন্ধুরা তোমরা কিন্তু মিনিমাম 5 থেকে 6 বার তোমরা ঝাড়ুটাকে পরিষ্কার করে নিতে পারবে।
বন্ধুরা এই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করো, এতে কিন্তু তোমাদের ফুল ঝাড়ু অনেক দিন ইউজ করতে পারবে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। বন্ধুরা অনেক সময় হয় আমরা অল্প পরিমাণে পেঁয়াজ হয়তো মিক্সিতে পেস্ট করতে যাই, দেখা যায় পেঁয়াজটা কিন্তু আমাদের ঠিক মতো পেস্ট হয় না, এমনকি আমাদের এতে কিন্তু ইলেকট্রিক খরচাটাও বেশি আসে বেশি পরিমাণে মিক্সি চালালে। তা আমরা কিভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলেই পেঁয়াজটাকে পেঁয়াজ পেস্টের মতো তৈরি করে নিতে পারি। আমি এখানে দেখো ছোট একটি গ্রেটার নিয়েছি। এরকম ছোট তোমরা গ্রেটার যদি ইউজ করো তাহলে তোমরা লক্ষ্য করবে যে যে কোনো জিনিস তোমরা যদি এইভাবে গ্রেট করতে থাকো, এবং গ্রেট করতে হবে ধীরে ধীরে, তাহলে কিন্তু যেরকম বাটা হয় বা মিক্সিতে যেরকম পেস্ট হয় সেরকম কিন্তু তৈরি হয়ে যাবে। দেখো আমি ধীরে ধীরে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এর ফলে কিন্তু বন্ধুরা দেখো আমাদের পেঁয়াজটা একেবারে পেঁয়াজ পেস্টের মতো তৈরি হয়ে যাচ্ছে, কোনো রকম দানা দানা ভাব নেই বা বড় কোনো টুকরো নেই। তোমরা অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করো বন্ধুরা, এতে কিন্তু তোমাদের ইলেকট্রিক খরচাটাও কমে যাবে, সেই সঙ্গে কিন্তু তোমাদের পেঁয়াজ পেস্টটাও কিন্তু খুব সুন্দর তৈরি হবে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি এরকম টুল আমরা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় টুলগুলো একেবারে ডিসকালার হয়ে যায়, নোংরা হয়ে যায়, তাই এই ধরনের টুল কিন্তু তখন আর আমাদের ব্যবহার করতে ভালো লাগে না। আর দেখো জিনিসপত্র টাকা দিয়ে কিনে কিন্তু ফেলে দিতেও আমাদের খারাপ লাগে, কারণ পুরো টুলটাই ভালো থাকে, হয়তো কালার নষ্ট হয়ে যায়, ফেড হয়ে যায়। তাহলে এই টুলগুলোকে আমরা কিভাবে একটু সৌন্দর্য করতে পারবো যাতে টুলগুলো দেখতেও ভালো লাগে, আমরাও কাজে লাগাতে পারি। এর জন্য দেখো আমি নিয়ে নিয়েছি পুরনো একটি সায়া বা পেটিকোট। এই ধরনের সায়া আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে, তোমরা যে কোনো ধরনের সায়া তোমরা নিয়ে নিতে পারো। সবার প্রথমে যেটা করতে হবে, সায়াটাকে আমি এইভাবে উল্টে নিলাম, তারপরে টুলের মাপ আমাদের নিয়ে নিতে হবে। ঠিক এইভাবে মাঝ বরাবর আমি দেখো একটি গার্ডার নিয়ে নিয়েছি, গার্ডারটাকে খুব ভালো করে টাইট করে আমি আটকে নিচ্ছি। পর আমাদের সায়াটাকে এইভাবে নিচের অংশটাকে দিয়ে বন্ধুরা তারপর আমাদের দড়ি বাঁধার অংশটাকে ওপরের দিকে দিয়ে দিতে হবে। দেখো ঠিক এইভাবে এইভাবে দিয়ে দেব, আর মাঝখানটা এইভাবে একটু ফুলের মতো করে ছড়িয়ে দেব। তারপর সায়াটাকে এইভাবে আমি দড়ির অংশটাকে গুটিয়ে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে আমাদের করতে হবে, দড়ির অংশটাকে গুটিয়ে এইভাবে দড়িটাকে টাইট করে আমাদের বেঁধে দিতে হবে, তাহলে কিন্তু এই টুলের থেকে আমাদের সায়াটা খুলেও যাবে না। দেখো কত সুন্দর আমাদের কিন্তু একটি টুলের কভার তৈরি হয়ে গেল, সায়াটাও আমাদের কাজে লেগে গেল। দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো টুলটার গ্রেটআপটাই চেঞ্জ হয়ে গেছে। আর একটু দেখার সৌন্দর্যের জন্য আমি একটি এখানে লেস নিয়ে নিয়েছি, লেস বা ফিতা তোমরা বলতে পারো, ফিতে এই একটি সেফটি পিনের সাহায্যে এটাকে আমি এইভাবে আটকে দিচ্ছি, তাহলে কিন্তু এর দেখতে আরেকটু সুন্দর লাগবে। দেখো এখানে কোনো রকম সুই সুতো দিয়ে আমাদের সেলাই করার বা কোনো রকম কোনো কিছু কাটিং করারও প্রয়োজন নেই। দেখো কতটা সুন্দর লাগছে। এবার আমরা যদি এটাকে আমাদের ডাইনিং রুমে কিংবা আমাদের সোফার পাশে আমরা রেখে দিই, টুলটা কিন্তু খুবই ভালো লাগবে দেখতে, আর ঘরটাও কিন্তু সুন্দর গোছানো থাকবে। তোমরাও বন্ধুরা তোমাদের বাড়িতে টুল কিংবা চেয়ার যেটা কালার নষ্ট হয়ে গেছে এইভাবে তোমরা কিন্তু ইউজ করতে পারো, দেখতেও ভালো লাগবে, জিনিসটাও তোমরা কাজে লাগাতে পারবে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে হয়তো আমরা পেঁয়াজ অনেকটা পরিমাণে কেটে নিই, ততটা পেঁয়াজ হয়তো আমাদের রান্নায় লাগে না, কিন্তু এইভাবে পেঁয়াজটাকে যদি আমরা ফ্রিজের মধ্যেও রেখে দিই, পেঁয়াজটা কিন্তু 3-4 দিনের মধ্যেই দেখা যায় একেবারে শুকনো হয়ে যায়। আর পেঁয়াজ যদি ফ্রিজের মধ্যে রেখে দিই, পেঁয়াজের কারণে কিন্তু বাজে একটা দুর্গন্ধ বের হয় ফ্রিজের থেকে। তা কিভাবে আমরা পেঁয়াজটাকে ভালো রাখতে পারি যাতে ফ্রিজটাও আমাদের ফ্রেশ থাকে, গন্ধ না হয়, পেঁয়াজটাও টাটকা থাকে। বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি ফয়েল পেপার। কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ফয়েল পেপার থাকে, ফয়েল পেপারের মধ্যে এইভাবে তোমরা মুড়ে রাখতে পারো। দেখো আমার ফয়েল পেপারটা আমি গোল করে কেটে নিয়েছি, একটা করে পেঁয়াজ আমার ধরে যাচ্ছে। এবার এই পেঁয়াজটাকে খুব ভালো করে ফয়েল পেপারের মধ্যে মুড়ে আমি এইভাবে আটকে দিলাম, যাতে পেঁয়াজটার গন্ধ বাইরে না বের হতে পারে। আর এইভাবে মুড়ে যদি রাখি বন্ধুরা ফ্রিজের মধ্যে, তাহলে কিন্তু পেঁয়াজটার গাটাও শুকিয়ে যাবে না। এইভাবে কিন্তু 10 থেকে 15 দিন আমরা রেখে দিতে পারবো। আপনারা কখনো একটি ছাঁকনির সাহায্যে বটিতে ধার দিয়ে দিয়েছেন? আমরা যে বটি দিয়ে প্রত্যেক দিন সবজি মাছ টাছ কেটে থাকি, অনেক সময় দেখা যায় বটির ধার চলে যায়, কোনো কিছু কাটতে গেলে ঠিক মতো কাটা হয় না। এর জন্য ছোট্ট এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। এখানে শুধু বটি নয়, আপনাদের বাড়িতে যদি কাঁচি থাকে সেটাও নিয়ে নিতে ধার করে নিতে পারেন। এখানে দেখুন আমাদের বাড়িতে যে জং পরিষ্কার করা শিরিষ কাগজ থাকে, এখানে আমি একটু শিরিষ কাগজ নিয়ে নিয়েছি। শিরিষ কাগজ দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি। কিছু সময় যদি এইভাবে আপনারা ডলেন, খুব সহজেই বটির যে জংটা আছে সেই জংটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে।
দেখুন কিছু সময়ের জন্য আমি একটু ডলে নিলাম, কত সুন্দর বটিটা এখানে আমার পুরো সাদা পরিষ্কার হয়ে গেছে। উল্টো সাইড একইভাবে পরিষ্কার করে নেব। এইভাবে ঘষলে শুধু বটির জং ওঠে না, এতে কিন্তু বটির যে ধারটা আমাদের চলে যায় সেই ধারটাও ফিরে আসে। আপনারা মাসে একদিন বা 15 দিন একদিনে এই টিপসটি ফলো করলেই দেখবেন বটির ধার ঠিক থাকবে। অনেক সময় আমাদের হাত কেটে যায়, আমরা এই ধরনের ব্যান্ডেড ব্যবহার করে থাকি, কিন্তু দেখা যায় ব্যান্ডেডটা কিছু সময় পর আমাদের খুলে যায়, এমনকি আবার কাটা জায়গা থেকে নড়াচড়ার কারণে রক্ত বের হয়। তাই যদি আঙুলে আপনাদের কেটে যায়, কিভাবে ব্যান্ডেড লাগালে এটা অনেকটা সময় ভালো থাকবে, সহজে কিন্তু ব্যান্ডেডটা আপনাদের আঙুল থেকে উঠবে না। ব্যান্ডেডের যে অংশটা আছে এই অংশটা এইভাবে দু সাইডে কিছুটা অংশ দেখুন কেটে নিন। এই দেখুন আমি কিছুটা করে অংশ কিন্তু দু সাইডেই এইভাবে কেটে নিয়েছি। এতে কি হবে, লাগাতেও সুবিধা হবে, এমনকি দেখুন যেখানেই আপনাদের কাটে আঙুল টাঙুলে যদি কেটে যায় এইভাবে আপনারা কি করবেন, দু সাইড কেটে নিন। দু সাইড কেটে নেওয়ার পর ক্রস মানে ক্রস মতো করে আমাদের আটকে নিতে হবে। এই যে এই পাশে এই ভাবটা দিয়ে দিলাম, এদিকটা এদিকে দিলাম, ক্রস মতো করে যদি আমরা আটকাই এটা কিন্তু সহজে খুলবে না, এমনকি এটা অনেকটা সময় ধরে কাটা জায়গাতে সেফ থাকবে। মসুরির ডাল কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয় যে মুসুরির ডাল হয়তো রান্না করছি, গ্যাস শেষ হয়ে গেছে, বা দুটো গ্যাসের বার্নারেই কিছু রান্না করছি, তা গ্যাস জ্বালানো ছাড়াই ডাল রান্না করে নিতে পারেন। ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। এখানে আমি ডালটাকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম, 15 মিনিট ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, জলটাকে ফেলে দিচ্ছি। দেখুন ডালটা অনেকটা ফুলে উঠেছে। এবার একটি হটপট নিয়ে নিয়েছি, হটপটের মধ্যে দিয়ে দেবো গরম জল, নুন আর লঙ্কা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি এইভাবেই রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখুন ডালটা কত সুন্দর আমার নরম হয়ে গেছে। একটু নুন দেবেন, তাহলে খুব সুন্দর। অনেক সময় দেখা যায় আমরা যখন জামা কাপড় কাচতে নিই, জামা কাপড়ের পকেটে হয়তো টাকা থাকে, আর এইভাবে জামা কাপড়টা কেচে দিলে টাকা হয়তো ভিজে যায়। আর এই ভিজে যাওয়া টাকা তো আর রোদে আমরা শুকাতে পারি না। আর কিভাবে আমরা সেকেন্ডও সময় লাগবে না শুকিয়ে নিতে পারবো। খবরের কাগজ নিয়ে নিন, তার মধ্যে আপনারা টাকাটাকে এইভাবে দিয়ে দিন। আয়রনটাকে হালকা করে গরম করে নিয়ে এইভাবে একটুখানি যদি আয়রনটাকে আপনারা খবরের কাগজের ওপর রেখে একটু ডলে নিতে পারেন, তাহলেই দেখবেন সেকেন্ডের মধ্যে যে টাকাটা একেবারে ভিজে নরম হয়ে গেছিলো সেটা একেবারে নতুন টাকার মতো হয়ে যাবে। এই দেখুন আমি একেবারে শুকনো করেও দেখালাম। অনেক সময় প্রেসার কুকারে বেশি সিটি উঠে যায়, দেখা যায় খাবারটা ভেতরে গলে যায়। আর কিভাবে খুব দ্রুত তাড়াতাড়ি ঢাকনা খুলতে পারবো, অনেক সময় চামচ দিয়ে আমরা টানাটানি করি, এতে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা। একটি পাত্রে জল নিয়ে প্রেসার কুকার বসিয়ে সিটিতে জল ঢেলে দিন, খুব দ্রুত তাড়াতাড়ি ঢাকনা খুলে ফেলতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ওয়াইপার থাকে বা ঘর মোছার যে মপগুলো থাকে, অনেক সময় কি হয় এগুলোকে আমরা যে লাঠিটা ব্যবহার করি সেটা ঢেলা হয়ে যায়। আর লাঠিটা ঢিলা হয়ে যাওয়ার কারণে সমস্যাটা কি হয়, বারবার কাজ করতে গেলে দেখা যায় খুলে যায়। তো এই টিপসটি অ্যাপ্লাই করুন। কিছুটা পরিমাণ কাপড় নিয়ে নিন, যে কোনো কাপড় এখানে আপনারা ব্যবহার করতে পারেন। কাপড়টা এইভাবে লাঠির মধ্যে খুব ভালো করে দেখুন আমি পেঁচিয়ে নিলাম, তারপর এইভাবে আটকে নিচ্ছি। একেবারে কিন্তু টাইট হয়ে যাবে, এই দেখুন, আর কাজ করতে গিয়ে খুলবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। পরের যে টিপসটি, আমাদের বাড়িতে যে এই ধরনের ঠাকুরের ছবি বা যে কোনো ছবি ফটো থাকুক না কেন, অনেক সময় কি হয় ফটোতে আমরা কোনো মালা পরাতে যাই, দেখা যায় মালাটা যে মানে লাগাবো সেটার কোনো লাগানোর মানে স্ট্যান্ড নেই, সমস্যার মধ্যে পড়তে হয়। এখানে আমি কান পরিষ্কার করার যে পিকগুলো হয় স্টিকগুলো নিয়ে নিয়েছি, স্টিকটাকে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার কি করব, ফটোর পেছন দিকে এখানে আমি সেলুটেপের সাহায্যে খুব ভালো করে টাইট করে এইভাবে আটকে নিলাম। এখানে সেলুটেপের সাহায্যে আটকে নিতে হবে দু সাইডে। তাহলে হ্যাং করার জন্য একটি জিনিস দেখুন কত সহজে তৈরি হয়ে গেল। এবার আমরা যে কোনো মালা ছবিতে এইভাবে ঝোলাতে পারি, কোনো রকম
অসুবিধাই হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় বেগুন ভাজতে গেলে অনেকটা তেলের প্রয়োজন হয়। বেগুন ভাজার সময় টিপসটি অ্যাপ্লাই করুন। বেগুনটাকে কেটে নিলাম, জল দিয়ে ধুয়ে নেওয়ার পর একটি পাত্রে জল নিয়ে নুন হলুদ মিশিয়ে নিয়েছি। নুন হলুদ মেশানো জলের মধ্যে আমাদের বেগুনটাকে 5 মিনিট ডুবিয়ে রাখতে হবে। তারপর যদি বেগুনটা ভাজি, খুব কম তেলেই বেগুনটা কিন্তু ভাজা হয়ে যাবে।